যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। চতুর্থ দফায় 13টি আসনের প্রার্থী নাম ঘোষণা করল বিজেপি। তার মধ্যে চৌরঙ্গী কেন্দ্রে সত্য কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দেওয়া সন্তোষ পাঠক দীর্ঘদিনের কাউন্সিলর কংগ্রেসে। প্রবল তৃণমূল ঝড়ের মধ্যে দাঁড়িয়েও তিনি তার আসনটি রক্ষা করেছিলেন। সেই সন্তোষ পাঠকের বিজেপিতে যোগদান এবং চৌরঙ্গীতে তার প্রার্থী হওয়া লড়াইটা উপভোগ্য করে তুলবে। আমাদের এই সহকর্মী মানব গুহ প্রতিবাদী চরিত্র অনেক রকম হীনস্থার মুখে পড়েছিলেন শাসকের রোষে পড়ে। তিনি পূর্ব বর্ধমানের মেমারি থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বাগদা কেন্দ্র থেকে দাঁড়িয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুর, তার প্রতিদ্বন্দ্বী মধুপর্ণা ঠাকুর। আরো 6টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করতে বাকি আছে, তবে সব থেকে উল্লেখযোগ্য সেটা কৃষ্ণনগর উত্তর। সেখানে সম্ভবত কোনো বিখ্যাত মানুষই বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই প্রতিবেদন যখন আপনারা দেখবেন তখন হয়তো পুরো প্রার্থী তালিকাটাই আপনাদের সামনে চলে এসছে। আর 6টা আসনে প্রার্থী তালিকা বা প্রার্থীর নাম ঘোষণা করা বাকি বিজেপি। আপনাদের স্বনির্বন্ধ অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। দেখুন, দিদিমণির বিরুদ্ধে কিরেন রিজিজু, পীযূষ গোয়েল, অনিল বালুনি এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার দিল্লিতে কমিশনের ফুল বেঞ্চের কাছে অভিযোগ জানিয়েছেন। তাদের বক্তব্য, দিদিমণি ভোটারদের ভয় দেখাচ্ছেন, ভোটারদের ভুল পথে চালিত করছেন। দিদিমণি নির্বাচনী প্রচারে যে কথাগুলো বলছেন তার থেকে একটা নির্যাস খুঁজে পাওয়া যায়, বেজায় ভয় পেয়েছেন দিদিমণি। কারণ দিদিমণির আন্দাজে ছিল না যে ইলেকশন কমিশন সবকিছু ওলট পালট করে দেবে। তিনি ভেবেছিলেন কমিশন গর্জাচ্ছে কিন্তু এতটা বর্ষাবে না। কিন্তু কমিশন তৃণমূলের যে ইকোসিস্টেম রাজ্যে আছে তার ভিত কার্যত নাড়িয়ে দিয়েছে। যে ইকোসিস্টেমকে সামনে রেখে একের পর এক নির্বাচনে তৃণমূল সাফল্য পেয়েছে, সেই ইকোসিস্টেম যখন নড়বড়ে হয়ে যায় তখন দিদিমণি তো অবশ্যই প্রমাদ করবেন। দিদিমণি নানা কথা বলছেন, তার মধ্যে মাতৃশক্তিকে উস্কানি দিচ্ছেন, কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে হাতাখুন্তি নিয়ে নামতে হবে, বুথ পাহারা দিতে হবে, ছাপ্পা ভোট মারবে এরা ইত্যাদি। তাহলে বুথ পাহারার দায়িত্ব কেন্দ্রীয় বাহিনীর। নির্বাচন কমিশন ঠিক করে নেবে কিভাবে বুথ পাহারা দেবে। মাতৃশক্তির কাজ হলো নিজের গণতান্ত্রিক অধিকারটা নির্ভয়ে প্রয়োগ করা, যাকে খুশি ভোট দিন, কোনো প্ররোচনাতে পা দেবেন না। দিদিমণি উদ্দেশ্য প্রণোদিত ভাবে উস্কাচ্ছেন। ধর্মতলা সভামঞ্চ থেকে উস্কাছিলেন, একটা কমিউনিটি যদি একজোট হয় আপনাদের 13টা বাঁচিয়ে দিতে পারবেন তো সামলাতে। বিধানসভার ভিতরেও বলেছিলেন। তারপর প্রকাশ্য সভামঞ্চে দাঁড়িয়ে বললেন। মাতৃশক্তিকে প্ররোচনা দিচ্ছেন এবং তাৎপর্যপূর্ণভাবে বলছেন যে বিজেপি আসলে মাছ মাংস খেতে পারবেন না, ওরা খাদ্যাভ্যাস বদলে দেবে, লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে। সম্পূর্ণ ভুল ধারণা, ভুল প্রচার। লক্ষ্মীর ভান্ডারের যা টাকা মাতৃশক্তি পায়, বিজেপি ক্ষমতায় আসলে তার পরিমাণ বাড়বে, তার বরাদ্দ বাড়বে, এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে কোনো অবস্থাতেই চালু প্রকল্পগুলো বন্ধ হবে না, বরং আরো ভালো কিভাবে করা যায় সেটা নিয়েই তারা তাদের সংকল্পপত্র প্রকাশ করবেন। এবং 7ম বেতন কমিশন চালু হওয়া, 45 দিনের মধ্যে
সরকারি শূন্য পদ পূরণ করা এবং যারা নানাবিধ কারণে সরকারি চাকরির পরীক্ষায় বসতে পারেননি তাদের জন্য এজ রিল্যাক্সেশন, মহিলাদের জন্য বিশেষ তহবিল, যুব শক্তিকে কর্মদক্ষ করে তোলা, কাজের বাজারের উপযোগী করে তোলার জন্য একাধিক প্রকল্প, এসব থাকবে সংকল্পপত্রে। উত্তরবঙ্গের জন্য আলাদা থাকবে। কিন্তু দিদিমণি তো পজিটিভ রাজনীতি কখনো করেননি। দেখছেন, একবারের জন্য তিনি বলছেন যে এই বিনিয়োগ আনবো, এই কর্মসংস্থানের সুযোগ করে দেব। তার রাজনীতির অভিমুখটা হচ্ছে ভাতা নির্ভর একটা বেনিফিশিয়ারি ক্লাস, তাকে আশ্বস্ত করা, পরোক্ষে ভয় দেখানো। এবং এসআইআর এর ফলে দিদিমণির সংকট যে আরো বেড়েছে সেটাকে তিনি বারবার হাইলাইট করছেন এবং কমিশনকে তোপ দাচ্ছেন, আমার সব কেড়ে নিল, আমার সব কেড়ে নিল। এখন প্রশ্ন হলো, একটা খবর কানাঘুষো শুনতে পাচ্ছে, আমি সত্যি বাজারে গিয়ে সেটা ভেরিফাই করার সময় হয়ে ওঠেনি। এই যে দিদিমণি বলছেন না মাছ খেতে পারবেন না, মাংস খেতে পারবেন না, আমাকে কেউ কেউ ফোন করে বললেন যে দাদা জানেন তো একটা কৃত্রিম অভাব তৈরি করা হয়েছে মাংসের, মাছের। অর্থাৎ তৃণমূল হুইসপার ক্যাম্পেইন করছে, দেখো এখনো বিজেপি তো ক্ষমতায় আসেনি, নির্বাচন কমিশন, বিজেপির শাখা সংগঠন, তাদের হাতে রাজ্য প্রশাসন, ইতিমধ্যেই মাছ মাংসর একটা সংকট তৈরি হয়েছে। এটা কিন্তু কৃত্রিম সংকট বা হুইসপার ক্যাম্পেইন করা হচ্ছে ইচ্ছাকৃতভাবে মাছ মাংস প্রিয় বাঙালিকে বিভ্রান্ত করার জন্য। বাঙালি তার খাদ্যাভ্যাস কখনোই বদলাবে না এবং বিজেপিও সেই চেষ্টা করবে না। এই তো শুভেন্দু সেনকে বললেন নন্দীগ্রামে আমি জমিয়ে মাছ ভাত খেয়েছি। দিলীপ বাবু কি বললেন, মাছ খাবো, মাংস খাবো, যা খুশি খাবো। কারণ নিরামিষ খাবার ইচ্ছা হলে খেতেই পারেন, সেটা তার চয়েস। অনেকে তো এই চৈত্র নবরাত্রিতে উপোস করেন, শুধু ফল খেয়ে থাকেন, জল খেয়ে থাকেন। আবার আমাদের যখন দুর্গাপুজো হয়, সেই মহালয়ার পর থেকে যে নবরাত্রি, অনেকেই তখন সেখানে উপবাস করেন। তাতে কি এসে যায়? তার মানে কি এই যে মাছ খাওয়া যাবে না, মাংস খাওয়া যাবে না? আপনি আপনার রুচি মতো খাবেন, কেউ আপনাকে বাধ্য করবে না নিরামিষ খেতে বা আমিষ খেতে, দুটোই সমান। যিনি নিরামিষ খান তার সম্পূর্ণ অধিকার আছে নিরামিষ খাওয়ার, যিনি আমিষ খান তার সম্পূর্ণ অধিকার আছে আমিষ খাওয়ার। আসলে প্রচারের কোনো বিষয় নেই তো তৃণমূলে, ফলস ন্যারেটিভ তৈরি করে মানুষকে বিভ্রান্ত করছে। একবারও শুনেছেন বাংলা আক্রান্ত, মানে বাংলা ভাষা আক্রান্ত, বাঙালি আক্রান্ত এই ন্যারেটিভ শুনবেন না, নো টেকার। অনেক চেষ্টা করেছে তৃণমূল, কিন্তু বুঝে গেছে ওসব করে লাভ নেই। এই যে পরিযায়ী শ্রমিকদের 5,000 টাকা করে দেবে বলেছিল, কজন পরিযায়ী শ্রমিক এসছেন বলুন তো? আসবেন না। কারণ বাইরের রাজ্যে কাজ করলে তারা অনেক বেশি রোজগার করতে পারবেন এবং বাড়িতে পাঠাতে পারবেন, নিজেরা মোটামুটি চালিয়ে নিতে পারবেন। কোন দুঃখে তারা এখানে আসবেন? 45 লক্ষেরও বেশি হচ্ছে আমার পরিযায়ী শ্রমিকের সংখ্যা, যারা বাংলা থেকে চলে গিয়েছে কাজের জন্য। তাই কোনো কর্মসংস্থানের কথা নেই, আমি শিল্প করব, কলকারখানা করব, কিচ্ছু নেই, এত কর্মসংস্থান সৃষ্টি করব, কিচ্ছু নেই। শুধু আমি ভাতা দিচ্ছি, এই ভাতাটা আমি জারি রাখবো। আর তিনি বাংলার 11 কোটি মানুষের কি বলবো আর কি ত্রাতা হিসাবে অবতীর্ণ হয়েছেন। তিনি তৃণমূল সুপ্রিমো হতে পারেন, তিনি সরকারের প্রধান হতে পারেন, তিনি বাঙালির ভাগ্য বিধাতা নন। দিদিমণির খুব ভুল ধারণা, তিনি বাঙালির ভাগ্য বিধাতা একেবারেই নয়। বাঙালির ভাগ্য বাঙালি এবার ঠিক করে নেবে, সচেতন ভাবে তারা ঠিক করবে। কারণ সহ্যেরও তো একটা সীমা আছে, মিথ্যাচারও তো একটা সীমা আছে। খাদের অতলে তলিয়ে যাওয়ার আগে আমরা দাঁড়িয়ে আছি, আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে খাদের অতলে তলিয়ে যাব নাকি এখান থেকে ফিনিক্স পাখির মতো ধ্বংসস্তূপের থেকে ঘুরে দাঁড়াবো। চয়েসটা আমাদের নিতে হবে। 23 এপ্রিল, 29 এপ্রিল।
বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে এই সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশন। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস। স্বাধীনভাবে নির্ভয় রাজ্যকে বাঁচানোর জন্য আমাদের ছেলেমেয়েরা যাতে এই রাজ্যে ফিরতে পারে, পরিযায়ী শ্রমিকদের যেন কাজের খোঁজে অন্য রাজ্যে যেতে না হয়, সেটা নিশ্চিত করার তো এই ভোট। এটা বাংলাকে বাঁচানোর ভোট। উড়িষ্যা এগিয়ে যাচ্ছে, আসাম এগিয়ে যাচ্ছে, বিহার এগিয়ে যাচ্ছে, আর আমাদের ফিসকাল হেলথ তলানিতে এসে ঠেকেছে। নীতি আয়োগের রিপোর্ট কি বলছে? উড়িষ্যার ফিসকাল হেলথ ভীষণ ভালো। উড়িষ্যা কি ছিল আগে? আরে নবীন বাবু যতদিন ছিলেন তিনি তো সেই অর্থে কোনো জোটের শরিক ছিলেন না। তিনি উড়িষ্যার উন্নয়ন কল্পে কাজ করেছেন সবার সঙ্গে সুসম্পর্ক রেখে। সেই ধারাবাহিকতা বিজেপি বজায় রাখতে বাধ্য তারা, কারণ নবীন বাবুর শাসন দেখেছে উড়িষ্যার মানুষ। সেখান থেকে ডেভিয়েট করা বিজেপির পক্ষে সম্ভব না। বিজেপিও সেই রাস্তায় হাঁটছে। বিনিয়োগ আসছে, কিন্তু আমাদের ঈশ্বর পরিত্যক্ত বঙ্গদেশে 1 ছটাক বিনিয়োগ নেই। 1 ছটাক। বাঙালিকে এবার ভেবে দেখতে হবে, পায়ে পা লাগিয়ে ঝগড়া করবেন নাকি ন্যাশনাল মেনস্ট্রিমে সঙ্গে নিজেদের যুক্ত করবেন। দেখুন, দিদিমণির একটা ভীষণ স্বাদ আছে মুখ্যমন্ত্রী হিসাবে জ্যোতিবাবুর রেকর্ডকে ব্রেক করা। অর্থাৎ জ্যোতিবাবু 77 সাল থেকে 2000 সালের নভেম্বর পর্যন্ত ক্ষমতাসীন ছিলেন, টানা 24 বছর। দিদিমণির 15 বছর হয়ে গেছে। দিদিমণি সেই রেকর্ডটা ব্রেক করতে চান, এটা তার সুপ্ত বাসনা। কিন্তু এখন যা পরিস্থিতি, সেই স্বপ্ন পূরণ দিনে দিনে কঠিন হচ্ছে দিদিমণি। আমি জানি না দিদিমণি বাস্তব বুঝতে পারছেন কিনা, তৃণমূলের অনেকেই বুঝতে পারছেন। তৃণমূল যদি ক্ষমতায় আসেও ওই 154-55 ধারে কাছে থাকবে। একটা আসন তৃণমূলের বাড়বে না, কমার সম্ভাবনা প্রবল। আর ধরুন 155টা আসন পেল তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য শপথ নিতে পারবেন না। তার আগে তৃণমূল 2-3 ভাগে ভেঙে যাবে। আর বিজেপি 135টা আসন পেলে বিজেপির সরকারই হবে। তৃণমূলের সরকার কখন স্থায়িত্ব পাবে? যদি তৃণমূল 200-র আশেপাশে আসন পায়। বর্তমান পরিস্থিতিতে অতি বড় তৃণমূল সমর্থকও জানেন সেটা কখনোই সম্ভব নয়। তৃণমূল ম্যাক্সিমাম পৌঁছে গেছে, এরপরে আর কিছু বাড়ার নেই তাদের। এখন তাদের পতনের শুরু হয়ে গিয়েছিল, লোকসভাতেই হয়েছিল। কিন্তু এবার পোস্ট এসআইআর, হিন্দু ভোটের ব্যাপক পোলারাইজেশন, তুঙ্গে ওঠা প্রতিষ্ঠান বিরোধিতা, বাংলার পরিবর্তনকামী মানুষের হৃদয়ে পরিবর্তনের আকাঙ্ক্ষা, সবকিছু একজোট হয়েছে এবং মানুষ এখন ভরসা পাচ্ছে, না ভাই এবার আমি ভোটটা দিতে পারবো। নির্ভয় তারা ভোট দিতে পারবেন, এই ভরসাটা কমিশন আস্তে আস্তে মানুষের মনে কিন্তু জাগিয়েছে। মানুষ কিন্তু এখন বিশ্বাস করতে শুরু করেছে এবারের নির্বাচনটা 2011 সালের মতোই হবে, যে 2011 সালের নির্বাচনে প্রবল প্রতাপান্বিত বামফ্রন্টকে ক্ষমতা থেকে হটিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, বামেরা তখনও বলতো অষ্টম বামফ্রন্ট সরকার সময়ের অপেক্ষা, ওই 160-62টা পেয়ে যাব। কিন্তু মানুষ ডিসাইসিভ ম্যান্ডেট দিয়েছিল। তখন একটাই স্লোগান ছিল, যাও সিপিএম যাও। এবারও মানুষ ডিসাইসিভ ম্যান্ডেট দেবে।
কিন্তু সেই ডিসাইসিভ ম্যান্ডেট তৃণমূলের পক্ষে যাওয়ার সম্ভাবনা যতদিন যাচ্ছে ক্ষীণ থেকে ক্ষীণতর হচ্ছে। এবং তার প্রমাণ কি? দিদিমণির নির্বাচনী প্রচার, উদ্ভ্রান্তের মতো আচরণ, সবাইকে তিনি প্রতিপক্ষ ভাবছেন, আবার সেই পুরনো ভিকটিম কার্ড খেলবার চেষ্টা করছেন, কিন্তু বারে বারে কি সেই নাটক সফল হয়? মানুষ তো জানেন যে দিদিমণি ভিকটিম কার্ড খেলবেন। আরে হেলিকপ্টারকে তিনি করেছিলেন, প্রতিপক্ষ ঠাউরেছিলেন, ভাবতে পারেন? ওই যখন ঠাকুর বাড়িতে যাওয়ার কথা ছিল একবার হেলিকপ্টারে, সেই হেলিকপ্টার কোনো কারণে ইন্স্যুরেন্স হয়নি বলে উড়ানের ছাড়পত্র পাওয়া যায়নি, ব্যাস দিদিমণি বলেন, উনি সব জানেন, ওনাকে যেতে বাধা দিচ্ছে বিজেপি। ওই দেখলেন হেলিকপ্টারকে প্রতিপক্ষ ঠাউরালেন। এখন তো নির্বাচন কমিশনকে ঠাউরেছেন, বিজেপিকে ঠাউরেছেন, সবাই ওনার প্রতিপক্ষ, সবাই। তিনি একেবারে ধোয়া তুলসী পাতা সততার মূর্ত প্রতীক, বাংলার জন্য নিবেদিত প্রাণ। তার এই খেলাগুলো না বাঙালি আস্তে আস্তে ধরে ফেলেছে। তৃণমূলের একটা সমর্থন বেশ আছে জানেন তো, বেনিফিশিয়ারি আর লুম্পেন প্রলেতারিয়া। কিন্তু ওই যে বললাম, বিজেপিও তার একেবারে একনিষ্ঠ সমর্থকদের ভোটে জিতবে না, তৃণমূলও তার একনিষ্ঠ সমর্থকদের ভোটে জিতবে না। ভোটের জয় পরাজয় নির্ধারণ করে একেবারে সাধারণ মানুষ, যাদেরকে বলা হয় সাইলেন্ট মেজরিটি। তারাই ভোটের রাজনৈতিক দলের ভাগ্য নির্ধারণ করে। এই সাইলেন্ট মেজরিটির সিংহভাগ হৃদয় এখন পরিবর্তনের আকাঙ্ক্ষাকে ধারণ করছে। সেটা যদি শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়, চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে দিদিমণির শপথ নেওয়ার স্বপ্ন অধরাই থেকে যাবে।